রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং মঞ্চে উপবিষ্ট আপনাদের আইপিএইচ এর সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ফ্যাকাল্টির বা বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে আমার পরিচয় যেটুকু তুলে ধরা হয়েছে, আমি আসলে গোছালো বা মঞ্চে বক্তব্য দেওয়ার মতো মানুষ না বেসিক্যালি। মানে যদি ইফ আই এম নট রং, যে খুব বেশি এক্সপেরিয়েন্স আমার এখানে নাই বক্তব্য দেওয়ার। তো আমি আপনাদের এই অনুষ্ঠানের যে আয়োজন, শুরুতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথম যোগাযোগ করা হয়েছে ইমতিয়াজ আহমেদের পক্ষ থেকে। এবং আমি এই অনুষ্ঠান যখন উদ্বোধন করা হয় তখন সে ফ্যাকাল্টির পক্ষ থেকে আপনাদের সকলের বেশ কিছু বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা এবং চ্যালেঞ্জ সে একসাথে তুলে ধরেছে। তো তার সেই আসলে চ্যালেঞ্জগুলা সে তার অভিজ্ঞতা থেকে এবং সে তার ভবিষ্যৎ মানে যে পসিবিলিটিস, সেখানে কি কি চ্যালেঞ্জ থাকতে পারে সেগুলোকে সে অ্যাড্রেস করার চেষ্টা করেছে। এবং আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে কিছু কিছু চ্যালেঞ্জ আসলে ওনারা যদিও সিম্পাথাইজ, কিন্তু আসলে আইনি জটিলতার কারণে হয়তো সম্ভব না। সেগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি যে সমস্ত ইস্যুগুলো সে অ্যাড্রেস করেছে সেগুলো আসলে এখান থেকে দূর করার, তাদের ভবিষ্যতের পথ সুগম করার সবারই সাধ্যমতো আসলে কন্ট্রিবিউট করা প্রয়োজন, এটা আমি উপলব্ধি করি। এবং যেহেতু আমি এখানকার মানে শিক্ষার্থীদের আলোচনায় বুঝতে পারলাম এই আইপিএইচ এ এখন যিনি পরিচালক মহোদয় আছেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তার ব্যাপারে তোমরা অত্যন্ত আশাবাদী যে উনি হয়তো তোমাদের দুঃখগুলো শোনেন, তোমরা তার কাছে অ্যাক্সেস পাও এবং উনি হয়তো ওনার সাধ্যমতো চেষ্টা করেন বা করবেন। আজকে যে অতিথি হিসেবে যিনি আসলে যুক্ত হয়েছেন, মঞ্চে আছেন বাংলাদেশের ফুড সেফটি মানে জগতের একজন পায়োনিয়ার, লিজেন্ডারি ব্যক্তিত্ব, যিনি সবচাইতে বেশি অপটিমিস্ট, যাদের ভিডিও তোমরা ফেসবুকে এনজয় করো, আমিও দেখি। এবং স্যারের কাছ থেকে দিক নির্দেশনা, পরামর্শ বিভিন্ন সময়, যেহেতু স্যারও এক সময় এই ট্র্যাকেই কাজ করতেন, এখন স্যার অবসর, এবং প্রচুর সময় বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করার, এবং স্যার করেনও বটে। তো আমরা যারা আসলে বিভিন্ন মানে চেয়ারে বা দায়িত্বে আছি, তাদের সুযোগ আছে এই মুরব্বীদের পরামর্শগুলো, দিক নির্দেশনাগুলো বাস্তবায়ন। তো এই ক্ষেত্রে আমি স্যার কিন্তু ইমতিয়াজ আহমেদ যখন বক্তব্য দিয়ে মঞ্চ থেকে নামার সময় স্যার তাকে ডেকে সমস্যার ব্যাপারে কিন্তু সাথে সাথে রেসপন্স করার চেষ্টা করছেন। তার মানে স্যার এই ব্যাপারটাতে আন্তরিক, সেটা বোঝা গেছে। সেই ক্ষেত্রে আজকে এই যে বিষয়গুলোকে ইমতিয়াজ তোমাদের পক্ষ থেকে অ্যাড্রেস করা হয়েছে, সেখানে আমি তো মনে করি যে মাহবুব কবির মিলন স্যার একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারেন। স্যার সেটা করবেনও বটে, যেহেতু স্যার সাবেক একজন আমলা এবং দেশের বিভিন্ন স্তরের সাথে স্যারের আসলে একটা ব্যাপক পরিচিতি আছে। যেখানে তোমাদের অ্যাক্সেস নাই, স্যার হয়তো তোমাদের হয়ে ইম্পার্শিয়াল এবং থার্ড পার্টি হিসেবে সচিবালয় হোক, মন্ত্রণালয় হোক, বা এটা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন হোক বা ইউনিভার্সিটি হোক, স্যারের যে শ্রদ্ধার জায়গাটুকু আছে সেই শক্তিটুকু স্যার তোমাদের প্রয়োজনে লাগাবেন, এটা আমি তোমাদের পক্ষ থেকেও স্যারের কাছে অনুরোধ। এটা হচ্ছে। আর আজকের এই অনুষ্ঠানের আরেকটা সাকসেস হচ্ছে, যদি আমি এখানে আমন্ত্রিত না হতাম তাহলে আসলে আমি জানতামই না যে আইপিএইচ এ একটা কারিকুলাম ডিজাইন করা হয়েছে, এবং সেখান থেকে 4th ইয়ারের বেচ মানে যারা ফাইনাল ইয়ারে আছে, এবং তার পরবর্তীতে আরো 3টা বেচ এবং সামনে আপকামিং একটা বেচ এখানে আসবে। এটা আসলে আমার জন্যও একটা টেক এরিয়া, মানে এখান থেকে একটা কিছু আমি নিয়ে গেলাম। এখানে একটা ইনস্টিটিউশনে আসলে সত্যিকার ইনস্টিটিউশন গড়ে উঠছে। বাংলাদেশে আমরা যখন কোনো কিছু শুরু করি, সেখানে একটা সমস্যা যে প্রথম আসলে একটা কিছু করতে চাই দ্রুততম সময়ে কোনো কিছু করার মধ্যে একটা ভুল থাকতে পারে, সেটার সাফারিংস কিন্তু সাস্টেনেবল হয়ে যায়। এখন আমি যেটা শুনলাম যে প্রথম যারা এখানে একটা একাডেমিক একটা কারিকুলাম ডিজাইন করেছেন, তাদের জন্য একটা সাকসেস ছিল যে কিছু একটা করতে পেরেছে, কিন্তু যারা এই লাইনে এসে পড়ছে এখন তারা বুঝতেছে
যে এখানে কিছু চ্যালেঞ্জ আমরা প্রফেশনাল মানে জগতে যখন অ্যাক্সেস করব তখন কিছু সমস্যা আমাদেরকে করা নাড়বে, দরজা বন্ধ থাকবে, মানে একটা মানে বদ্ধ গলিতে ঢুকে যাওয়ার মতো অবস্থা। তো তাহলে কিন্তু এই যে শুরুর দিনের যে আমেজ, যে আনন্দ, সেটা কিন্তু এখন কিছুটা বোঝা যাচ্ছে যে এটা আসলে আমরা ফুলফিল মানে হলিস্টিক অ্যাপ্রোচে আমরা সেটা করতে পারিনি। বাংলাদেশে আরেকটা সমস্যা হচ্ছে যে সমস্যা তৈরি হওয়ার পরে সমাধান করতে গেলে নানা রকম আইনি জটিলতা, তখন সবাই সব সেক্টর, ইভেন তো আমরাও তো সরকারের বাইরে না, ডিকশনারি নিয়ে বসি যে আসলে মানে কোন কোন নামের ভুল, কোন কোন এই ভুল ওই ভুল। একটা জিনিস খেয়াল করেন, আব্দুল করিম, আব্দুর রহমান, এই যে এইভাবে এই রহমান করিম জাদু মধু কদু যাই বলেন না কেন, একটা বেসিক কন্টেন্ট কিন্তু ঠিক আছে। ফুড সেফটি যে গ্রাজুয়েশন আপনারা নিচ্ছেন, তো এইটার ব্যাপারে মানে আপনাদের এই সাবজেক্টের যে ডিমান্ড বা আগামীর ভবিষ্যতে ইমতিয়াজ তার একটা মানে উদ্বোধনী বক্তব্যে সে একটা কথা বলছে, পাবলিক সার্ভিস কমিশনে কিন্তু তার অ্যাক্সেসটুকু আছে। যারা এখানে ইয়াং শিক্ষার্থী, জেনারেল ক্যাডারে যে অ্যাক্সেসিবিলিটি আছে সেটা নেওয়ার জন্য আসলে প্রথম চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আমার তরফ থেকে অ্যাডভাইস। কারণ আমরা যদি গত মানে 45 যে সিভিল সার্ভিসের রেজাল্ট যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে এখানে কিন্তু একটা চিত্র উঠে আসছে, মেডিকেল এবং ডেন্টাল ক্যাডারের 3 জন শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে পুলিশ ক্যাডারে। তার মানে সে যখন মেডিকেলে যায় তখন তার পিতামাতার আদৌ কি এই ধরনের চিন্তা তাদের ছিল? আমার মনে হয়। কিন্তু পরবর্তীতে তারা তাদের মিশন ভিশন ফোকাসকে অন্যদিকে ডাইভার্ট করেছে এবং তারা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পেরেছে। তো সেই জায়গাতে আমার যে বক্তব্য সেটা হচ্ছে সিভিল সার্ভিসের যে সুযোগটুকু আছে, এখানে আমি আরেকটা জিনিস দেখতে পেলাম যে এখানে কিছু বয়োজ্যেষ্ঠ এবং ইয়াং শিক্ষার্থী দুই ধরনের একটা ব্র্যান্ডিং আছে। এটা খুব আনন্দদায়ক, চমৎকার। কারণ এটা আমরা যদি গ্লোবাল মডেলের সাথে চিন্তা করি তাহলে মডেলগুলো এরকমই, সিনিয়রদের সাথে জুনিয়রদের একটা সুন্দর চমৎকার। এটা মানে কিভাবে সম্ভব হয়েছে, হয়তো মানে এখানে ডিজাইনটা এভাবে করা হয়েছে, এটা ভেরি গুড অন জব, আমি সেটাই বলছি। এইটা দেখেও আমার কাছে ভালো লাগছে। হয়তো ইন ডিপ আমি জানি না, কিন্তু বিদেশের ইউনিভার্সিটি গুলাতে এই কম্বিনেশন, এই ব্ল্যান্ডিংটা পাওয়া যায়। তো যারা অন জবে আছেন তাদের তো আসলে ক্যারিয়ার ইমপ্রুভ করবে, আর যারা ইয়াং প্রফেশনালস বিলো 30 তাদের তো প্রথম একটা টার্গেট থাকে কি বাংলাদেশের পার্সপেক্টিভে সিভিল সার্ভিস। জেনারেল ক্যাডারের পসিবিলিটিসটুকু কিন্তু আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার ডেডিকেটেডলি একটা ক্যাডার সার্ভিস এটার উপরে কেন্দ্র করে বাংলাদেশে যারা নিউট্রিশনিস্ট আছে, ফুড টেকনোলজিস্ট আছেন, বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোর দিকে তাকাইলে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই, সেখানে নিউট্রিশনিস্ট হিসেবে একটা পোস্ট কিন্তু আছে, খুব সীমিত। হয়তো আমরা যদি বারডেম হাসপাতাল, এভার কেয়ার বা স্কয়ার হাসপাতাল বা ল্যাব এইট এগুলোর দিকে তাকাই, ওনারা কিন্তু একটা ডিজাইন করেছেন ভর্তিকৃত পেশেন্টের জন্য ক্যালোরি মেজার করা বা ডিজাইন করা। তো এই জগৎগুলো কিন্তু নতুন, আগে কিন্তু ছিল না। তো তার মানে একদিকে যেমন কারিকুলাম ডেভেলপ করতেছে, তাদের প্রফেশনালসদের সীমিত পরিসরে হলেও কিন্তু বিভিন্ন ফিল্ডে মাল্টি ডাইমেনশনাল অপরচুনিটিস তৈরি হচ্ছে। শুধু সবাইকে সরকারের সার্ভিস দিবে তা কিন্তু না। অনেক মেধাবী লোকজন কিন্তু সরকারি চাকরি পছন্দ করে না, কারণ এটার অনেক ম্যান্ডেট, মানে অনেক ধরনের ক্রাইটেরিয়া। আমি আমার পরিবারেও দেখছি যে তারা আসলে ডিসকমফোর্ট ফিল করে, তারা একটু স্মার্ট থাকতে চায়, স্বাধীন থাকতে চায়। সরকার হলে স্বাধীন, যেমন আমাদের মাহবুব কবির মিলন স্যার যে কথা চাকরিতে থাকতে বলতে পারতেন না, এখন কিন্তু উনি বেশি স্বাধীন। এখন কারোর কাছে ওনার দায়বদ্ধতা নেই, উনি এখন ব্যক্তি। সো উনি যেটুকু বলতে পারেন, আমার কিন্তু সেটুকু বলার স্বাধীনতা এখন নাই, কারণ আমি সরকারের একটা অংশ। সেই কারণে অলওয়েজ আপনারা যখন সরকারের সমালোচনা করবেন, আমি যেটা প্রমোট করবো সেটা হচ্ছে সরকার যে স্লো চলে সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পলিসি। কেন পলিসি? কারণ আমরা যখন ফুড সেফটি নিয়ে কথা বলি তখন আমরা চিন্তা করি মডেল হিসেবে দেখা ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা নর্থ আমেরিকান কান্ট্রিগুলো, কিন্তু তাদের আর্থিক যে সক্ষমতা সেটাকে আমরা পে করতে প্রস্তুত। আপনি হাইপোথেটিক্যালি চিন্তা করেন, কালকে থেকে সব ফুড সেফ, কিন্তু সেফ ফুড পারচেজ করার জন্য যে পেমেন্টটা করতে হবে সেটার কথা কিন্তু কেউ বলে না। তার মানে গভর্নমেন্ট যে স্লো চলে
আপনাকে খাওয়ানোর জন্য। আজকে আমি এনামুল হক বা ফুড সেফটি অথরিটি এমন কোন মানে স্ট্রিংজেন্ট ডিসিশন নিল, আমার মিনিস্ট্রি তো আমার ডিজি মহোদয়, চেয়ারম্যান মহোদয়কে তলব করবে যে এনামুল হককে, তার কি দান্দাবাজি, কি উদ্দেশ্য তার? প্রশ্ন আসতে পারে না, জবাব দিতে আছে। সো এই কারণে আমরা বলি যে আসলে গ্র্যাজুয়ালি আমাদের সামর্থ্য অনুসারে গতকালকে যেমন দিনটি কাটিয়েছিলাম, আজকের দিনটা একটু ভালো হোক, কালকের জন্য আরেকটু ভালো আমরা আশা রাখি। এই তিনের মধ্যেই আমাদের যাত্রা। তো কথা হচ্ছে যে আমরা যতটুকু আগানোর কথা গ্র্যাজুয়ালি ততটুকু কিন্তু আগাইতে পারতেছি। একটা জিনিস আমি বলি যে ফুডের আজকে যে ফুড সেফটি ভিশন যেটা বলা হইলো, ভিশন তো আসলে একটা দূরকে ফোকাস করে, এবং যেহেতু এটা 2025 এর শেষ প্রান্তিতে সেই অনুষ্ঠানের আয়োজন, কাজে এখানে ফুড সেফটি ভিশন 2025, কিন্তু এটা কিন্তু 2025 এর ভিশন না, ভিশনের ফোকাস দূরে, অনুষ্ঠান আয়োজন হচ্ছে 2025। কিন্তু ফুডের ক্ষেত্রে আমি যদি মানে 80 বছর আগে, আজ থেকে 80 বছর আগে গ্লোবাল চিত্রটাকে নিয়ে আসি, তাহলে ইউনাইটেড নেশন যে জেনারেল ইউনিভার্সাল মানে হিউম্যান রাইটস যে এগ্রিমেন্ট, সেটা আর্টিকেল 25 প্যারা 1 সবাই অ্যাক্সেসিবল, যাদের হাতে মোবাইল আছে। ইউনাইটেড নেশনের যে হিউম্যান রাইটস এগ্রিমেন্ট আছে, সেখানে আর্টিকেল 25 এর ফার্স্ট প্যারাটা মানুষের খাদ্য নিয়ে, যে প্রত্যেক মানুষের এটাকে মানবাধিকার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। একটা মানুষ যখন হবে তার একটা অধিকার, এটা হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভ। কিন্তু যদি আমি ন্যাশনাল পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে এইটা মানবাধিকারটা যখন একটা রাষ্ট্রে প্রবেশ করেছে, তখন তার নেচার চেঞ্জ হয়ে সেটা মৌলিক অধিকারের রূপ নিয়েছে। এই কথাটা আমার আগে একজন শিক্ষার্থী বলে গেছে যে সে একটু স্লাইটলি রং, যে 6টা মৌলিক অধিকারের কথা বলছে, আসলে সাংবিধানিকভাবে মৌলিক অধিকার 5টা, তার মধ্যে খাদ্য যাকে দিয়ে শুরু। তার মানে আমার মানে গ্লোব থেকে ন্যাশনাল এই যে জার্নিটা আমি তোমাদের সাথে বলার চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে ইউনাইটেড নেশনের জেনারেল যে এগ্রিমেন্ট হিউম্যান রাইটস, সেখানেও খাদ্যকে অ্যাড্রেস করা হয়েছে, ন্যাশনালি সাংবিধানিকভাবে এটাকে অধিকার দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে খাদ্য খাদ্য খাদ্য, মানুষ খাদ্য পাবে। এখনকার ফুড সেফটি পার্সপেক্টিভে স্লোগানটা চেঞ্জ হয়ে গেছে, নাথিং ইজ ফুড ইফ ইট ইজ নট সেফ। তার মানে খাদ্য যে বিপদ হতে পারে সেই চিন্তা থেকেই এখন স্লোগানটা চেঞ্জ। তার মানে যখন আজ থেকে 80 বছর আগে ইউনাইটেড নেশন সেট করছিল, তখন কিন্তু সেখানে বলে না যে সেফ ফুড। তাহলে সেফ ফুড ইজ এ ভেরি রিসেন্ট আইডিয়া, not more than 50 years. তবে যারা 50 বছর আগে ফুড সেফটি নিয়ে চিন্তা ভাবনা করেছে, তারা অনেক দূর আগে গেছে। কিন্তু আমাদের অর্জনটা গ্র্যাজুয়ালি কিন্তু ভেরি স্লোলি আগানো, একটু দ্রুততার সাথে আগানোর দরকার আছে। আর ফুড সেফটির যে অকারেন্স মানে ইলনেস, এটার হিস্ট্রি কি তোমরা জানো? রেকর্ডেড ফুড সেফটি ইলনেস আমি বলবো ইউএস ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড, তাদের রিসার্চাররা দেখলো যে প্রথম ফুড সেফটি মানব ইতিহাসের রেকর্ড করা ফুড সেফটি অকারেন্স হচ্ছে, ইলনেস হচ্ছে, তোমরা সবাই আলেকজান্ডার দ্য গ্রেটের নাম শুনছো না? খ্রিস্টপূর্ব 300, আসলে আমি সবাইকে তুমি তুমি বলতেছি, মানে কিছু আমার সিনিয়র সমস্যা, আসলে আমার এটা বলা ঠিক হচ্ছে, আই এম ভেরি সরি। শিক্ষার্থী মনে করে আমি কথা বলছি, যেহেতু আমি প্রফেশনাল, এখানে অনেক প্রফেশনালও আছে, সো আমরা সহকর্মী। সো আপনারা একটা জিনিস দেখবেন যে খ্রিস্টপূর্ব 323 খ্রিস্টাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট মারা যায় টাইফয়েড ফিভারে। এটা একটা ডিজিজ। তারপরে ফুড সেফটি অকারেন্সের রেকর্ডেড জার্নিটা ওখান থেকে মানুষ যতটুকু অতীত জানতে পারছে, হয়তো তার আগেও ছিল, কিন্তু যেহেতু আলেকজান্ডার দ্য গ্রেট এটা একটা ইতিহাস, সেই কারণে তার মৃত্যুটা একটা ইতিহাস, মৃত্যুর কারণটা একটা ইতিহাস। এখন ফুড সেফটি বিশারদগণ কানেক্ট করতে পেরেছেন যে আসলে উনি তো ফুড সেফটি অকারেন্সে মারা গেছিলেন। এটার একটা লিংক মানে ইন্টারেস্টেড হলে আমি দিতে পারি, গুগলেও পাওয়া, ইউএস মানে আমি বললাম যে ম্যারিল্যান্ড ইউনিভার্সিটির একটা কথা। সো এখন ফুড সেফটি আসলে এটা তো দৃশ্যমান কিছু না, এটা আসলে
আমি ইমতিয়াজের সাথে ডিরেক্টর মহোদয়ের রুমে যখন সকালবেলা আসছি তখন সে আমাকে ওখানে নিয়ে বসাইলো, আনঅফিশিয়াল মানে ইনফর্মাল ডিসকাশনে আমি বলছিলাম যে উই ট্রাস্ট ইন গড বা উই বিলিভ ইন গড, বাট রেস্ট অফ দ্য অল উই হ্যাভ টু শো এভিডেন্স। প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করা উপায় নেই, এবং বর্তমান সায়েন্স বেসড ডিসিশনগুলা এভাবে হয়। সে কারণে আমরা যত কথাই বলি না কেন সব অনুমান নির্ভর। এটা যখন সায়েন্স বেসড হবে তখন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অথবা জাজমেন্টের ক্ষেত্রে প্রপারলি একটা ডিসিশন দেওয়া যাবে যে এটা আসলে ফুড সেফটি যে রুলস বা রেগুলেশন সরকারের রয়েছে সেটাকে আদৌ ভায়োলেট করছে কিনা। যতক্ষণ সুনিশ্চিত না হয়ে একটা জিনিস সম্পর্কে মানে বুলশিট করা হবে, বুলশিট মিথ্যার চাইতেও জঘন্য, যেটা আমি জানি না, যেটা বুঝি না, শুনেছি কোথাও, আমি অন এয়ারে ছেড়ে দিলাম। এই ধরনের বিষয়গুলো মানুষকে জনমনে আতঙ্ক তৈরি করে, সত্যকে চাপা দেয়, চাপা দিতে পারে না। আসলে সত্য তো মানে নিজ গুণে প্রতিষ্ঠিত হয়, মিথ্যাকে প্রতিষ্ঠা করতে হয়, কিন্তু সত্য নিজ গুণে প্রতিষ্ঠা থাকে। তো আমি যে কথাটুকু বলতে চাচ্ছিলাম যে সায়েন্স বেসড অ্যাপ্রোচের ক্ষেত্রে এই ধরনের গ্রাজুয়েটস যারা আগামীতে জাতিকে সেবা দেওয়ার একটা পথ সুগম হচ্ছে। আর আমাদের আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা আসলে পপুলেশন ডেন্স কান্ট্রি, যে কারণে আনএমপ্লয়মেন্ট আমাদের একটা সমস্যা। আমরা বলার সময় অনেক সময় ডিপ্লোম্যাটিক টার্ম বলি যে আমরা মানে আমাদের ম্যান পাওয়ার হচ্ছে আমাদের স্ট্রেংথ। অ্যাকচুয়ালি আমরা এতগুলো লোক নিয়ে হযবরল অবস্থার মধ্যে ছোট্ট একটা দেশ, অন্তহীন সমস্যার মধ্যে আমরা সাঁতরে যাচ্ছি। আজকে হয়তো এখানে ফুড সেফটি নিয়ে কথা বলছি, আমি শুনলাম যে এখানে আপনাদের পরিচালক মহোদয় পাশে মানে ডিজি হেলথে একটা অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। আর একটা অ্যালার্মিং বা কনসার্নিং ইস্যু ফর দি নেশন, ফর দি সেক অফ ফিউচার। তো এই বিষয়গুলো কিন্তু সারা পৃথিবী যেভাবে ভাবতেছে, আমাদের ভাবনাটা ভেরি স্লো নানা কারণে। তো সেই জায়গায় আপনাদের মতো গ্রাজুয়েট যারা আছেন, আগামীতে হয়তো ফুড সেক্টরে কন্ট্রিবিউট করেন, মানে ফুড বিজনেস অপারেটরদের সাথে, মানে বিভিন্ন কোম্পানি, বাংলাদেশ কিন্তু এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে, ফুড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ট্রেমেন্ডাস পরিবর্তন আছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে আপনারা ওই যে একটু আগে বললাম যে অনুমান নির্ভর ভিডিও তৈরি করা, মানে দেশের পায়োনিয়ার একটা প্রতিষ্ঠানের দেখবেন যে মিল্ক একটা প্যাকেট খুলে দেখাইলো যে ভিতর থেকে ট্যাংরা মাছ বের হয়ে আসছে, এটা কি করে সম্ভব? সারপ্রাইজ। কিছু কিছু ক্ষেত্রে যে বদনাম তৈরির চেষ্টা করা হয় না তা না। সে কারণে আমি যেটাই বলি, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমাকে জবাব দিতে করতে হবে। যদি আমি কাউকে অপদস্থ করার জন্য করি, বা আমার কোনো বক্তব্যে কেউ আহত হয়, অথবা কোনো বুলশিট তৈরি হয়, অথবা কোনো মিথ্যা রিউমার যদি ছড়ায়। আপনারা সবাই জানেন একসময় বাংলাদেশের মানুষ দৌড়াইছে, ইভেন তো বিএসটিআই, ফরমালিন, সেটা এখনো আমরা বাক্স পেটরা নিয়ে দৌড়াই। কেন দৌড়াই? কারণ আদালত আমাদেরকে একটা অর্ডার দিয়ে রাখছে টেস্ট করে। আরে বাবা, ফরমালিন যে ফলে নাই এই কথা পার্সোনালি বলতে একটা ন্যাশনাল একটা মানে ক্যাম্পেইন দরকার, কিন্তু আদালতের একটা রায় যেখানে মেলা হয় বিএসটিআই একটা সুটকেস নিয়ে হাজির। এবং এইটা অত্যন্ত বাজে অবস্থায় গেছিল একজন আইজিপি মহোদয় যখন এটার সাথে এঙ্গেজ হয়ে খুব শক্ত অবস্থানে, তখন সবাই মোটামুটি মুখ বন্ধ অবস্থায় তার পিছনে দৌড়াদৌড়ি করছে। এবং যেভাবে ডেস্ট্রয় হয়েছে, আমার মনে হয় তওবা করলেও ওই ব্যবসায়ী মাফ করবেন কিনা, বা আল্লাহ কোন খাতায় রেজিস্টার করে রাখছেন, কোন অ্যাপার্টমেন্টে পরকালে জায়গা দিবেন, এটা তিনিই ভালো জানেন। যে কৃষক, আমার জানা মতে একজন লোকের এরকম আম ধ্বংস করার পরে সে হাও মাও করে কানাকাটি করছে, শেষে সে কাদের গামছাটা বিছাইয়া মানে হুট করে নামাজে সেজদায় পড়ে গেছে যে আল্লাহ, আমার দেখার কেউ নাই, তুমি এর বিচার করবা। কথাটা এই কারণে বললাম যে এই মজলুম, এই মানুষটা, এই যে আমি বললাম যে আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করি, বাকি সবকিছু সায়েন্স নির্ভর। সেখানে ফিল্টারিংটা হইতে হবে দফায় দফায়, সুনিশ্চিত না হয়ে ব্যবস্থা রিমার্ক ছড়াইতে পারে, ভুল ডিসিশনে একজন ক্ষতিগ্রস্ত হতে পারে।
এখন আসি আমার বিএসটিআই এর জার্নির কথা। এই জায়গাটাতে আমরা আসলে কাজ করতেছি, আমাদের ইনস্টিটিউশনের কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে যে আসলে এখানেও যদি এই ফ্রেশ যারা গ্রাজুয়েট তাদেরকে ইনক্লুড করা। এখানে আসলে আমি যতই সিম্প্যাথাইজ হই বা স্যার এখানকার যতই সিম্প্যাথাইজ হোক না কেন, অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রতিষ্ঠানে রিক্রুটিং হয় কিছু রেগুলেশন বা প্রবিধানমালার অনুসরণে। প্রবিধানমালাগুলো ডিজাইন করার সময় ওই সময় ধরেন আজকে যদি 2025-এ চিন্তা করি, 2025-এ কি কি সাবজেক্ট অ্যাভেলেবল বিভিন্ন ইউনিভার্সিটিতে সায়েন্স বেসড, বিশেষ করে স্পেশালাইজড অর্গানাইজেশন লোক লাইক বিএসটিআই, বিএফএসএ, বিসিএসআইআর, ওনারা কিন্তু আর্টসের কোনো লোককে আমার মনে হয় রিক্রুট করেন না টেকনিক্যাল কাজে। নন টেকনিক্যাল জব যেগুলো আছে অ্যাকাউন্ট সেকশন, অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে হয়তো মাল্টিডিসিপ্লিনারি লোকজন স্কোপ পেতে পারে, বাট টেকনিক্যাল কাজে সায়েন্স বেসড মানুষ যারা তাদের স্থান পায়। রেগুলেশন ডিজাইন করার ক্ষেত্রে ওই সময় ওই মুহূর্তে অ্যাভেলেবল সাবজেক্টগুলোকে স্পেস দেওয়া হয়, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গাটা গ্র্যাজুয়ালি পরিবর্তনশীল। তো এই যে আজকে আমি জানলাম যে আইপিএইচ এর একটা গ্রাজুয়েশন হচ্ছে, ওরা একটা হতাশার মধ্যে আছে, এটা আসলে শুরুতে চিন্তা করা উচিত। এবং এটা আমার মনে হয় যিনারা অ্যাপ্রুভাল দেন, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ওনারা একটা সাবজেক্ট ডিজাইনের ক্ষেত্রে অ্যাপ্রুভালে হুটহাট অনুমোদন দেওয়ার চাইতে তার ভবিষ্যৎ ফিউচার কোথায় সেট হবে, কার সাথে ইন্টিগ্রেশন হবে। এমনও তো হতে পারে আমরা 9-এ আগে আমরা কিভাবে পড়াশোনা করেছি, সায়েন্স আর কমার্স তিনটা সাবজেক্ট, এরপরে এটা ইন্টারমিডিয়েটের পরে যখন আমরা অনার্স পড়তে গেলাম তখন দেখা গেল ফিজিক্সে অনার্স, অ্যাপ্লাইড ফিজিক্স, কেমিস্ট্রি, কিন্তু ব্রডার সেন্সে ক্লাসিফিকেশনটা কি সায়েন্স। সায়েন্স বলতে আমরা কি বুঝি সেটাও ডিফাইন, ওয়েল ডিফাইন। তাহলে একটা ব্রডার আমব্রেলার আন্ডারে যদি সেই রেগুলেশনগুলো ডিজাইন করা হয় আর প্রত্যেকবার যদি এখানে খালি ইনক্লুশন হয়, তাহলে মেইন আমব্রেলাটা ঠিক থাকে, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এই সমস্যা যারাই করুক না কেন এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সমাধানের পথে কেউ হাঁটে না। এখানে আমি হয়তো এখান থেকে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের বিষয়ে আমি আন্দাজ অনুমান নির্ভর কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এইটার চ্যালেঞ্জটাকে উনি হয়তো ওনার ডেস্কে বসে বা বোঝেন। সো সমাধান একটা অবশ্যই থাকা উচিত এবং সেটা শুরুতে হলিস্টিক, যে ভবিষ্যতেও যাতে এরকম কোনো সাবজেক্ট ক্রিয়েট করা হলে কারণ ক্যারিয়ারের জন্য ব্যারিয়ার তৈরি না করে, সেটা অবশ্যই পসিবল, সম্ভব ডিজাইনের মধ্যে জেনে একবারে, মানে এটা বারংবার আজকে আইপিএইচ এর জন্য ডিজাইন করা, কালকে কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন কোনো ফ্যাকাল্টির জন্য ডিজাইন করা, পরশুদিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির জন্য ডিজাইন করা, নট নেসেসারি। কিন্তু আসলে এই উদ্যোগগুলো কে নিবেন, কিভাবে নিবেন, এটা তো আসলে আমি জানি না। কিন্তু সমস্যা হয়েছে আমাদের আবার আরেকটা সমস্যা, আমি যেমন ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনকে এখান থেকে বলতেছি, উনি আবার ওনার ডেস্কে বসে পানির বোতল থেকে বিএসটিআই কে দোষারোপ করতেছে। আমরা যখন রিকশায় থাকি তখন মনে করি ঢাকা শহরের সমস্ত সমস্যা সৃষ্টি করতেছে গাড়িওয়ালারা, আবার যখন গাড়িতে বসে থাকি তখন রিকশাওয়ালাদেরকে গালিগালাজ করি যে ঢাকা শহরে রিকশায় ভরে গেছে, এইগুলার কারণে চলা যায় না। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি, আমাদের এই দেশে যেহেতু আমরা সস্তা ইকোনমির দেশ, স্যাররা হয়তো আরো ডিটেইলস বলবেন, আমি জানি না, আমি সময় আপনাদের বিরক্ত ধরাচ্ছি কিনা, আমার টাইম কতটুকু সেটাও জানি না, আমি উদারভাবে কথা বলতেছি, গুছায় কথা বলতে আমি আসলে পারি না, তখন যেটা মনে হয় সেটাই ডেলিভারি দিই। আমি কথাটা শেষ করে দিব, আপনাদের গুণী ব্যক্তিবর্গ এখানে আছেন যারা কমিটমেন্ট করবেন আপনাদের সমস্যাগুলো সমাধান করবেন। আমি শেষ একটা কথা বলে শেষ করে দিই, ফুড সেফটি নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা আসলে সেফ ফুড এনশিওর করার জার্নিটা কোত্থেকে শুরু করতে হবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা এখন দেখবেন যে ঢাকা শহরে ইজি বাইক ভরে গেছে, আপনি হাঁটতে পারেন না। এটা কি উপকারও যেমন করছে সামান্য, ক্ষতিটা কি করছে আজ থেকে 20 বছর পরে টের পাওয়া যাবে। কারণ প্রত্যেকটা গাড়িতে যে পরিমাণ ব্যাটারি এবং ব্যাটারিগুলোতে যে লেড অ্যাসিডেড ব্যাটারি, এই লেডগুলা ডিসকার্ড হচ্ছে এনভায়রনমেন্টে। তার মানে আমরা এই যে লক্ষ লক্ষ রিক্সা, সেগুলো আগামীর বাংলাদেশের মাটিকে মারাত্মকভাবে দূষণ করে ফেলবে। তখন ফুড সেফটির কথা সব টেবিলে, কিন্তু আপনি সয়েল তো সিনথেটিক সয়েল তৈরি করতে পারবেন না, এটার ইম্প্যাক্টটা পরে দেখবেন ভবিষ্যতে। এখনই বিভিন্ন গবেষণা, ইউনিসেফের গবেষণা, উইদিন ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর বিএসটিতে আসছিলেন, ওনার সাথে আমার কথা হলো, ওনাদের একটা রিসার্চ যে বাংলাদেশে প্রায় 3.5 কোটি শিশু, মা এবং শিশু যারা লেড মানে পয়জনিং এ ভুগতেছে, তাদের ব্লাড স্যাম্পলে এবং ইভেন দ্য ব্রেস্ট মিল্কে পর্যন্ত লেড কন্টামিনেট।
তাহলে কি ভয়াবহ, এই ল্যান্ড আসতেছে কোত্থেকে? আমি একটা সোর্সের সন্ধান দিলাম। কেন হইলো এই অবস্থা? এটা একটা সস্তা টেকনোলজি এই দেশে জনপ্রিয়তা পাইছে। এখন মানুষ হয়ে গেছে অলস, সমস্ত গরিব মানুষ ব্যাটারি চালিত রিক্সা জিন্স প্যান্ট পরে চালায়, মনে করে যে একটা বিশেষ কিছু হয়েছে, এই বাহন নিয়ে উল্টাপাল্টা অ্যাক্সিডেন্ট এবং সস্তা পণ্য এবং আমাদের মধ্যে জনপ্রিয়তা পাইছে। কিন্তু শুরুতে যদি কেউ এটার অ্যাডভার্স ইফেক্ট সম্পর্কে ভাবতো, ইভেন তো পরিবেশ অধিদপ্তর, যে এটার ইম্প্যাক্টটা কোন জায়গায়, তাহলে এই সমস্যাটা ভবিষ্যতে আমরা হয়তো করতাম না। কিন্তু এখন আপনি চিন্তা করে ডিসিশন নেওয়ার সময় যদি ইজি বাইক বন্ধ করেন, আমার মনে হয় গণভবন থেকে বা প্রধান উপদেষ্টা মহোদয় তার ডেস্ক থেকে বের হইতে পারবেন না। সমস্ত বাংলাদেশের লোলা, ল্যাংরা, মাজু, রিক্সাওয়ালা সব আইসা প্রধান উপদেষ্টাকে ঘেরাও, কারণ এখন সামনে একটা ভোটের ইস্যু। এদিকে বিদেশ থেকে মানে টেলিভিশনে বয়ান বক্তব্য দিচ্ছে যে এদের এই গরিব মানুষদেরকে কেন পেটে হাত দেশে কিছু নাই। আমরা তো সব জিনিস নিয়ে রাজনীতি করি। আমি শুধু বলে গেলাম যে ভবিষ্যৎ আপনারা দেখবেন, হিসাব মিলাই দেখবেন, হয়তো আপনারা সবাই, আমি তো কিছু ইনভেনশন করে কথা বলছি না, ইটস ভেরি প্র্যাকটিক্যাল, এবং আপনারা হিসাব মিলাইলে আপনাদের রেজাল্টও মিলবে সিমিলার। সো আমরা অত্যন্ত অ্যালার্মিং একটা অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি। আর বাংলাদেশের ফুড সেফটিতে কাজ করার জন্য শুধু ফুড বিজনেস অপারেটর এবং রেগুলেটর এই দুইটা পার্ট একসাথে কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ইন্টেগ্রাল পার্ট হচ্ছে চারটা। আরো দুইটা কি? রিসার্চার, একাডেমিশিয়ান। রিসার্চার তার রিসার্চের ফাইন্ডিংস রেগুলেটরের সাথে শেয়ার করবেন। রেগুলেটর কিন্তু রিসার্চ করার সুযোগ পায় না, কিপ ইন মাইন্ড। বলার সময় আপনি আমাকে বিএফএসসি কে দোষারোপ করেন, আমাদের গবেষণার টাইম নেই। আবার যিনি রিসার্চ করতেছেন তিনি রেগুলেটরের সাথে শেয়ার করেন না। কেন করেন না? আমরা রাস্তায় চোর ছিনতাইকারী পাইলে নিজেই মারা শুরু করি, মারতে মারতে মব সৃষ্টি করে মেরেই ফেলি লোকটা, সত্য মিথ্যা পরে। কিন্তু কেউ কি পুলিশে সুপর্দ করি বা ঘটনাটা সম্পর্কে মানে প্রিভেন্টিভ কোনো অ্যাকশন নিতে পারি না। তো সেম ভাবে যখন গবেষক গবেষণা করেন, তখন একটা ছোট গবেষণা করে সে একটা তথ্য জাতিকে দিয়ে আবার সেই রিউমার ছড়ানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা সাস্টেনেবল কোনো সলিউশনের দিকে আগায় না। এবং আমি গবেষককে দোষ দিব না, গবেষক গবেষণা করতেছেন, উনি তো রেগুলেটরকে পয়েন্ট ধরাই দিচ্ছে, তাহলে উনি তো এখানে জাতিকে পরিষ্কার করবেন অবস্থান, যেটা মাহবুব কবির মিলন খান বরাবরই বলেন। এই অবস্থানে পরিষ্কারের দিক থেকে গভর্নমেন্ট এজেন্সিগুলো কখনো মার্কেটিং বা নিজেদেরকে প্রমোট করতে চায় না। যখন আপনি প্রমোট না করবেন, তখন আপনি একটা সন্দেহের বেড়াতালে পড়ে যাবেন। সো এই জায়গাগুলোতে আসলে আমাদের নানা রকম চ্যালেঞ্জ নিয়ে রেগুলেটররা কাজ করে, এবং আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আর যদি ভবিষ্যতে ইন ফিউচারে আমার কোনো পরামর্শ বা কোথাও কানেক্টিভিটি প্রয়োজন হয়, আই উইল কন্ট্রিবিউট অন দ্যাট। এবং সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্য যারা অতিথি আছেন তাদের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনবেন এবং আপনাদের আশা আকাঙ্ক্ষার জবাব ওনারা হয়তো দিবেন। থ্যাংক ইউ সো মাচ।